গুলবর্গের দক্ষিণে। তারপর হচ্ছে আচ্ছা, ঝড় আসে কোন দিক থেকে? ঝড় ঝড় কোন দিক থেকে আসে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঝড় কোন দিক থেকে মনে আসে? পড়ছে মনে পড়ছে না। বলো, কি জানো? কেউ পারো না? দক্ষিণ দিক থেকে ঝড় আসে। কিল্লাঘাট কোন সীমান্তে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তটরেখার পূর্ব সীমান্তে কিল্লাঘাট। অর্থাৎ এখানে এই তথ্যগুলো আমি একটা ইসে করেছিলাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এরকম করে খাতায় লিখে নিয়েছিলাম কোন দিকে কোনটা। এইভাবে কিন্তু করতে পারো। হ্যাঁ, তার এভাবে করা যায়। হুম, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বলবে, হ্যাঁ। হুক্কপুক্ক দর্শন কোন পরিচ্ছেদে? হুক্কপুক্ক দর্শন বলো। 3-3। 3-3। ঝড় আসে কোন পরিচ্ছেদে? ঝড় আসে কোন পরিচ্ছেদে? 1-9। 1-9। কোন পরিচ্ছেদে বিদ্যুন্মালা স্বপ্ন দেখছিল? কোন কোন পরিচ্ছেদে? 1-7, 1-10। 1-7, 10। 1-10। এটা কিন্তু পরীক্ষায় ছিল, হ্যাঁ। কোন কোন পরিচ্ছেদে স্বপ্ন দেখেছিল? তারপর বলো, মন্দোদরী ও ত্রিপিটকের প্রসঙ্গ আছে কোন কোন পরিচ্ছেদে? মন্দোদরী ও ত্রিপিটকের প্রসঙ্গ আছে কোন কোন পরিচ্ছেদে? 1-3, 2-5, 4-1, 4-8। 1-3, 5, 1-3, 2-5, 4-1, 4-8। স্যার আরেকবার বলুন, বুঝতে পারলাম। 1-3, 2-5, 4-1, 5-8। অষ্টম পরিচ্ছেদ। এই 4টা পরিচ্ছেদে মন্দোদরী এবং চিপটকের প্রসঙ্গ রয়েছে। আচ্ছা, অনিরুদ্ধ কত বৎসর থেকে কাজ করে রাজপুরীতে? দূতের কাজ করে 10 বছর। 10 বছর। আচ্ছা, ওই রাজদূতের ঘোড়ার রং কি ছিল? বলো। সুরভি সুতাপা পড়েছো তুঙ্গভদ্রার তীরে? দাদা আমার পড়া হয়নি এখন। সুরভি, পড়েছি কিন্তু শেষের পর্বটা এখনো শেষ হয়নি। আচ্ছা, আমরা 4টা গান পাবো, তাই তো? 4টা গান পাই আমরা। গানগুলো কি? মাধবে, মাধবিনী, ন প্রিয়ে। মাধবিনী না প্রিয়ে করবে। মাধবিনী হচ্ছে মাধবে, মা কুরু মানিনী মানমে। মাধবিনী বললাম, মাধবিনী নিতে হচ্ছে নিন্দতি চন্দন আচ্ছা, পরে বলবো তাহলে। এটা গানগুলো মনে রাখবে, ক্রম মানে পরিচ্ছেদগুলো। 7-3-4-1, 7-3-4-1, 1-7, 3-3, 4-4, 3-4, 4-1। এটা হচ্ছে 4টি গান আমরা পাই নাটকে। আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন করব। প্রশ্নগুলো করিনি, দেখি কেমন পড়াশোনা করেছো। এখান থেকে প্রচুর তথ্য পাবো, সেই জন্য এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কিন্তু, নাহলে সমস্যা। এখান থেকে যখন মক টেস্ট দেবে রাত্রে বুঝতে পারবে যে কত খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা বলো, কোন নদীর জল পীযূষ তুল্য?
পাঁচটা করে প্রশ্ন করি, লিসা বলো দেখি পাঁচটার মধ্যে কটা পারো। কোন নদীর জল পীযূষ তুল্য মৃত সঞ্জীবন? কৃষ্ণা নদী। কৃষ্ণা নয়, কোন নদী বলো, কে পারো বলো। তুঙ্গা। দাদা তুঙ্গা বোধ হয়। তুঙ্গর জল পীযূষ তুল্য মৃত সঞ্জীবন। তারপর বলো, এই নদীটা, তুঙ্গ নদী, তুঙ্গ, এটা কোন প্রান্ত থেকে উত্থিত হয়েছে? সহ্যাদ্রির। লিসা বলো। উত্তর। দক্ষিণ প্রান্ত। আচ্ছা, এখানে কিন্তু একটা সমস্যা, হ্যাঁ, আমি আগের একবার ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে ম্যাপ থেকে করেছিলাম, ম্যাপ। বিজয়নগর যে রাজ্যটা আছে সেটার কোন দিকটায়, সেটা হলে মানে সেইভাবে করলে সুবিধা, কিন্তু এখন ম্যাপে তো ইসে করা নেই, মানে আবার নতুন করে বের করতে হবে। তো ওখান থেকে পড়ালে খুব ভালো করে বুঝতে পারতে কোন দিকটা কোনটাকে কি বলে। তো যাই হোক, দাদা একবার দক্ষিণ পড়িয়ে দিও তাহলে ওইভাবে। দক্ষিণ প্রান্ত থেকে। হুম। আচ্ছা, ওটা মনে রাখবে যে ওই দিকে যে দক্ষিণ ভারত, তো দক্ষিণ ভারতে পাহাড়টা কোন সাইডে পাই আমরা? ওই বিভিন্ন কি পর্বতটা পাই, সাইলেন্ট ভ্যালি, ওটা হচ্ছে কেরালার সাইডটা, ঠিক আছে? মানে পশ্চিম দিকটাতে পাই, কিন্তু পশ্চিম দিক থেকে কিন্তু নদীগুলো আসে পূর্ব দিকে, বঙ্গোপসাগরে এসে পড়ে। পশ্চিম দিক থেকে আসে এবং বঙ্গোপসাগরে কিন্তু পড়ে সবগুলো, কৃষ্ণা, তুঙ্গ, ভদ্রা, বিভিন্ন নদীগুলো পাই, নর্মদা এগুলো পাই, তারপর গোদাবরী এগুলো পাই কিন্তু আমরা, ওই নদীগুলো। তো ওই মেন যে বিজয়নগর, সেই রাজ্যটাকে ধরে বিভিন্ন দিকগুলো বলেছে কিন্তু লেখক। হুম। আচ্ছা, কোন, সেটা বলো। আচ্ছা, এটা বলো, দুই বোন একসঙ্গে গলা জড়াজড়ি করি একসঙ্গে চলিল। দুই বোন একসঙ্গে গলা জড়াজড়ি করি একসঙ্গে চলিল, কিসের কথা বলেছে, কাদের কথা বলেছে? তুঙ্গভদ্রা নদীর কথা বলা হয়েছে। কোন নদী? না, তুঙ্গভদ্রা না? না, না, এটা প্রথম প্রথম অনেকে ভুল কৃষ্ণা করতো। আর হচ্ছে হ্যাঁ, তুঙ্গভদ্রা। কৃষ্ণা নদী এবং তুঙ্গভদ্রা। তুঙ্গ তো ভদ্রাতে মিশেই গেল, এবং পাশাপাশি এই কৃষ্ণা নদী এবং তুঙ্গভদ্রা নদী কিন্তু পাশাপাশি আছে। ম্যাপে সার্চ করে দেখবে, দেখবে পাশাপাশি দুটো নদী আছে, সেই জন্য এই দুটো নদীকে দুই বোন বলেছে। কৃষ্ণা নদী তুঙ্গভদ্রার অনেক উত্তরে জন্ম নিয়েছে, মানে কৃষ্ণা নদী তুঙ্গভদ্রা অনেক উত্তরে, মানে আরো উপর দিকে। উপরটা তো উত্তর, তো উপরটা কিন্তু উত্তর দিকে, কিন্তু এই কাশ্মীর মানে আমাদের উপর দিকে, মধ্যপ্রদেশ, তবে দিল্লি, এই সাইডগুলো মানে দক্ষিণ থেকে উত্তর দিকে যত উপরে উঠবে তত উপরে উঠতে গোবলয় আসবে আর কি, ওইভাবে মনে রাখবে। আচ্ছা, এটা বলো, আচ্ছা যাই হোক, তো আমরা মোটামুটি এইগুলো পড়েছি। তো এখন দেখি, আমি মাঝখানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, আমি ছোট ছোট কিছু তথ্য খাতায় নোট করেছিলাম, যেগুলো হচ্ছে একদম নতুন পেয়েছি পড়ার সময়, সেগুলোই নোট করেছিলাম খাতায়। যেমন এই যে একটা ছোট্ট, যে রাজমুদ্রার তেজস্বী অশ্বের রং কেমন? পঙ্ক তিনতরি তিনতিরি ফুলের ন্যায় বর্ণ। তারপরে যেমন একটা ছোট তথ্য, আচ্ছা এটা বলো, যে পালের ছায় কোন বৃক্ষের ছায়া কোন বৃক্ষের কাষ্ঠের উপরে পৃষ্ঠ রাখিয়া বা পা ছড়াইয়া দিয়া বসিয়াছিল? কোন গাছের বা কোন বৃক্ষের কাঠের উপরে পা ছড়াইয়া দুই বোন বসেছিল? মনে আছে কারো? গুণ বৃক্ষের। তো এরকম তথ্যগুলো পাবে, ছোট ছোট তথ্য, সেগুলো কিন্তু একটু লিখে রাখতে হবে, যখনই পড়বে তখনই, একদম ছোট তথ্যগুলো। দেখা যাচ্ছে কিনা বলবে। দেখা যাচ্ছে।
এরকম করছে ডিস্টার্ব। দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ যাচ্ছে। এই নোটটা খুব ভালো করে করা আছে, পড়তে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে করা আছে নোটটা। প্রকাশ অঘ্রাণ, অগ্রহায়ণ বা অঘ্রাণ ১৩১২ প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয়। আচ্ছা, এই উপন্যাসটা তোমাদের বলি, সেটা হচ্ছে শুনতে পারো, মির্চি বাংলাতে আছে তুঙ্গভদ্র তীরে, কিন্তু ওখানে কিছু কাটছাট করে দিয়ে ওখানে শুধু এই চিপিটাক এবং মন্দোদরির কাহিনীগুলো নেই। হুম, কিন্তু বাকি কাহিনী সম্পূর্ণ একই রকম আছে। শুনতে পারো এই তুঙ্গভদ্র তীর উপন্যাসটা, যখন ফ্রি থাকবে তখন শুনতে পারো। উৎসর্গ করা হয় কাকে? বাংলা সাহিত্যের বিক্রমশীল ধর্মপাল শ্রী প্রমথনাথ বিশি, সুহৃদ বরেশ। সম্পূর্ণটা মুখস্থ করবে। প্রচ্ছদ অজিত গুপ্ত। কাহিনীর ঐতিহাসিক পটভূমিকা রবার্ট সিওয়েলের ফরগটেন, এ ফরগটেন এম্পায়ার এবং কয়েকটি সমসাময়িক পান্থলিপি থেকে সংগৃহীত। সিওয়েলের 65 বছরের গ্রন্থটি 65 বছরের পুরনো। তাই ডক্টর রমেশচন্দ্র মজুমদার সম্পাদিত সাম্প্রতিক গ্রন্থ দ্য দিল্লি সুলতানেট পাঠ করে সিওয়েলের তথ্যগুলিকে শোধন করে নিয়েছে ঔপন্যাসিক। মানে এটা কিন্তু সত্যি কথা যে বিজয়নগর রাজ্য ছিল, বাস্তব। কাহিনীটা এখানে কাল্পনিক, কিন্তু পুরোটা বাস্তব, রাজ্য যে ছিল। এখানে বলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আমার কাহিনীতে ঐতিহাসিক চরিত্র থাকলেও কাহিনী মৌলিক। ঘটনাকাল 1430 খ্রিস্টাব্দের আশেপাশে, তখন বিজয়নগর রাজ্যের অবসান হতে শতবর্ষ বাকি ছিল। পর্তুগিজদের ভারতে আগমনের পূর্বে ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের প্রচলন ছিল না, এই ধারণাকে শরদিন্দুবাবু ভ্রান্ত ধারণা মনে করেন। তিনি বলেন, ঐতিহাসিকেরা কেহ কেহ অনুমান করেন সুলতান ইলতুৎমিশের সময় ভারতবর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ছিল। এগুলো ভূমিকাতে বলা আছে। আর এই জায়গাটা একটু মনে রাখবে, 6 ফুট মানে কি ধরেছে? 1 দণ্ড, 20 গজে 1 রজ্জু এবং 2 মাইলে হচ্ছে 1 ক্রোশ। সর্বশেষ শরদিন্দুবাবু বলেছেন, আমার কাহিনী ফিকশন হিস্টোরি নয়, হিস্টোরিক্যাল ফিকশন। রবীন্দ্র পুরস্কার পায় 1967 সালে। ঠিক আছে। পর্ব কীভাবে মনে রাখবে? 11-9-6-8, 11-9-6-8, 11-9-6-8। প্রথম উর্মি মর্মর, এখানে হচ্ছে তুঙ্গভদ্রার উৎস এবং তার অতীতটা পাই, এবং এখানে পরিচ্ছেদগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালো করে মনে রাখতে হবে। প্রথম পরিচ্ছেদে কি করে? যাত্রা শুরু করে। দ্বিতীয় পরিচ্ছেদে হচ্ছে এই যে বিজয়নগর রাজ্য এবং এর ইতিহাস এবং বিজয়নগর সম্পর্কে এবং তার যে দেশের রাজ্য বিস্তার সেই সম্পর্কে এই কথাগুলো এখানে তার সম্পর্কে পাই, এবং বিবাহের ইতিবৃত্তগুলোও পাই। তৃতীয় পরিচ্ছেদ কি পাই? বিবাহ সম্পর্কে দুই রাজকন্যাদের দ্বিবিধ দৃষ্টিভঙ্গি, মন্দোদরী ও চিপিটক মূর্তির পরিচয়, মণিকঙ্কনার তুঙ্গভদ্রা জলে অর্জুন বর্মাকে দর্শন। তাহলে প্রথম দর্শন পাই কোন পরিচ্ছেদে? প্রথম কিন্তু দর্শন পায়, কখন দর্শন পায়? তৃতীয় তৃতীয়। পরিচ্ছেদে। মনে রাখতে হবে, এটা অনেক সময় গুলিয়ে যায়। অনেক সময় আমরা চতুর্থ পরিচ্ছেদ বলে ফেলি, কিন্তু এটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদে। প্রথম কে দেখে? প্রথম কে দেখে? প্রথম কে দেখে? হচ্ছে বিদ্যুৎ। মণিকঙ্কনা দেখে। প্রথম দেখে মণিকঙ্কনা। আচ্ছা, কোন দিকে দেখে? কোন দিকে আঙ্গুলি নির্দেশ করে দেখিয়েছিল? নদীর কোন দিকে? বলো। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। বললাম কোন দিকে আঙ্গুল নির্দেশ করে দেখিয়েছিল না? মণিকঙ্কনা হ্যাঁ বিদ্যুৎমালাকে দেখিয়েছিল, বলেছিল আপাতত যে মনে দেখতো নেই জলের স্যার। উপর কেউ একজন ভেসে আসছে। সেটা কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে আঙ্গুলি নির্দেশ করে দেখায়। তারপর চতুর্থ পরিচ্ছেদ, এখানে কি পাই? বলরামের তুঙ্গভদ্রার জলে সাঁতার এবং অর্জুন বর্মাকে উদ্ধার করে। কোন পরিচ্ছেদ? চতুর্থ পরিচ্ছেদ। পরপর মনে রাখবে। রসরাজ মহাশয়ের দ্বারা চিকিৎসা। সম্পূর্ণ দরকার নেই, শুধু এটা মনে রাখলে হবে। তৃতীয় পরিচ্ছেদে দেখে, কে দেখে? মণিকঙ্কনা দেখে। চতুর্থ পরিচ্ছেদে বলরাম উদ্ধার করে। পঞ্চম পরিচ্ছেদ, পঞ্চম প, পতে হচ্ছে ত্রিপিটক।
পঞ্চম পদে হচ্ছে ত্রিপিটক, ত্রিপিটকের প্রকৃতিগত পরিচয় আছে এখানে, এবং এটা থাকলেই মনে রাখলে হবে, প্রকৃতিগত পরিচয়। এবং এখানে ওই বিবাহের কথাগুলো বলে। আচ্ছা এটা বলো দেখি, ত্রিপিটক কেন চলে এসেছিল তার দিদির বাড়িতে, বা এই কার বাড়িতে, রাজার নাম কি, গজপতি চক্রবর্তী মহাদেবের এখানে চলে এসেছিল কেন, বলো দেখি, কে বলতে পারো ঠিকভাবে? কি স্যার, আরেকবার বলুন। বললাম এই যে ত্রিপিটক মূর্তি, ও হচ্ছে হুম। ভগিনীপতির বাড়িতে, অর্থাৎ গজপতি চক্রবর্তী মহাদেবের বাড়িতে বা রাজা রাজপ্রাসাদে চলে এসেছিল। কেন এসেছিল, কিসের জন্য, কারণটা কি? এই যে বিয়ে করার, তার ভাগ্নিকে বিয়ে করার জন্য। এটা কি ভাগ্নেদের সঠিক বিয়ে কারণ? করাতে চেয়েছিল। এটা তো সঠিক কারণ নয়। দাদা, ত্রিপিটক ছিল অন্যান্য ভ্রাতাদের থেকে বুদ্ধিহীনা। তাকে হুম বুদ্ধিহীনা হওয়ায় হুম আহ, হুম হুম মানে যথেষ্ট সম্মান দেয়া হতো না। হুম এটাও হুম একটা কারণ। আর এখানে এসে ও ভেবেছিল ভবিষ্যতে তার ভাগ্নের সাথে বিবাহ হবে। হ্যাঁ, মূল কারণ কিন্তু এটাই। মনুষ্য চরিত্র লইয়া প্রকৃতির এক বিচিত্র পরিহাস দেখা যায়, যাহার বুদ্ধি যত কম, সে নিজেকে তত বেশি বুদ্ধিমান মনে করে। ত্রিপিটক মূর্তি মহাশয় পিতৃরাজ্যে অবস্থানকালে নিজের ভ্রাতাদের কাছে নির্বুদ্ধিতার জন্য প্রখ্যাত ছিলেন। তাই সুযোগ পাইবামাত্র তিনি অভিমান ভরে ভগিনীপতি রাজ্যে চলিয়া আসিয়াছিলেন। মানে এটাই মূল কারণ আর কি। তারপর রাজভাণ্ডারের অধিকর্তার পদ পাইয়া তাহার ধারণা জন্মিয়াছিল যে ভানুদেব তাহার বুদ্ধির মর্যাদা বুঝিয়াছেন, কিন্তু তবু তাহার নিভৃত অন্তরে যে চরম আশাটি লুক্কায়িত ছিল, তাহা অদ্যাপি পূর্ণ হয় নাই। মানে এটা পরে আর কি, পরে ভাবে, আসার পরে ভাবে। আসার পরে সে ভাবছিল যে আমাকে খুব বুদ্ধিমান ভাবছে, আমার সঙ্গে বিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি, এটা পরে ভাবে। মূল কারণটা এটাই, যে নির্বুদ্ধির জন্য সেই ভক্তদের কাছে লাঞ্ছিত অপমানিত হতো, সেই জন্য চলে আসে। ষষ্ঠ পরিচ্ছেদ, বলরাম ও অর্জুন বর্মার একের অন্যের কাছে নিজের পরিচয় দান এবং বলরামের জীবনী ইতিহাস। ষষ্ঠ। সপ্তমে কি আছে? ত্রিপিটক মূর্তি অর্জুন বর্মাকে জেরা এবং রসরাজ কবিরাজের কাছে হেনস্থা অর্জুন বর্মার লাঠি বলরামের হাতে, এবং লাঠির রহস্য ফাঁস বিদ্যুন্মারার স্বপ্ন। যদি বাকিগুলো মুখস্থ থাকুক বা না থাকুক, এটা মনে রাখবে, বিদ্যুন্মারার স্বপ্ন দেখেছিল এখানে। বিদ্যুন্মার এখানে স্বপ্ন দেখেছিল যে বলল ওই আহ, অর্জুন বর্মার কে নিয়েই স্বপ্ন দেখছিল, রাম ঠাম এগুলো নিয়ে স্বপ্ন দেখছিল। অষ্টম পরিচ্ছেদ, বিজয়নগরের হেমকূট পাহাড়ে আলো দর্শন, রাজকন্যাদের মনে অজানিতের ভয়। এটা মনে রাখবে যে নবম দৃশ্যে ঝড় এসেছিল। নবমে এখানে কিল্লাঘাটে পৌঁছায়, দাক্ষিণাত্যের মালভূমিতে ঝড় আসে। তো ঝড় আসার আগে কিন্তু খবর পেয়েছিল যে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর বেশিক্ষণ লাগবে না। মোটামুটি কি বলেছিল, কত দণ্ড না কি বলেছিল, ৮ না ৮ ঘন্টা কিরকম একটা বলেছিল, যে এর মধ্যে পৌঁছে যাবো আমরা। নবম পরীক্ষা, এরকম একটা বলেছিল। কিন্তু তারপরে নবম পরীক্ষাতে ঝড় আসে। কোন দিক থেকে ঝড় আসে? ঝড় কোন দিক থেকে আসে? উত্তর। ঝড় আসে উত্তর দিক, দক্ষিণ দিক থেকে। দক্ষিণ দিক থেকে ঝড় আসে। তারপর দশম পরিচ্ছেদ। দশমে কি? ঝড় হয়ে যায়, এবং এখানে দেখি উদ্ধার করে নিয়ে, এই বিদ্যুৎমালাকে উদ্ধার করে নিয়ে নদী দুজনে দ্বীপে আশ্রয় করে। এবং রাতটা কি ছিল? কৃষ্ণপক্ষের রাত। রাত কি ছিল? কৃষ্ণপক্ষের রাত, তাই তো। একাদশ পরিচ্ছেদ, বিদ্যুৎমালার কাছে অর্জুন বর্মার নিজের পরিচয় ও গুলবর্গা এবং তুঙ্গভদ্রার পতনের কাহিনী বর্ণন। গেল দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে উদ্ধার করে এই কম্পনদের দেখে। তারপরে হচ্ছে তারা কম্পনদের রাজার কাছে বলে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মুখস্থ রাখবে, বাকিগুলো মুখস্থ রাখার দরকার নেই, পড়ে নেবে, অসুবিধা নেই। অর্জুন বর্মা প্রথমবার রাজদর্শন মন্ত্রীকে অর্জুনকে যাচাই করে। তারপরে হচ্ছে তারা ঘুরে বেড়ায়। চতুর্থ পরিচ্ছেদে অর্জুন বর্মা বলরাম ঘুরে বেড়ায়, সেখানকার বাজারঘাট দেখে, ইত্যাদি ইত্যাদি। পঞ্চম পরিচ্ছেদ, অজানা দ্বীপে মন্দোদরী এবং ত্রিপিটক মূর্তির নতুন জীবনের সূচনা। ত্রিপিটকের কথা এখানে পাই। ষষ্ঠ পরিচ্ছেদ, রাজকুমারীদের ৩ মাস ব্যাপী পম্পাবতী মন্দিরে সূচনা। বলরামের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে অর্জুন বর্মার কিল্লাঘাটে যাত্রা, বলরামের বিজয়ী। আচ্ছা, বিয়ে হয় কোন মাসে? বিদ্যুৎমালা শ্রাবণের শুক্লপক্ষ। শ্রাবণের শুক্লপক্ষ।
তারা কিসে করেছিল কবে, যাত্রা করেছিল কবে? কি মাসে যাত্রা করেছিল? বৈশাখে। বই বৈশাখ মাসে যাত্রা করেছিল। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, শ্রাবণ মাসে বিয়ে হয়। তো এখানে 3 মাসের কথা বলেছে, 3 মাস ব্যাপী। তো ওই আষাঢ় মাসে কিন্তু যে থাকবে আর কি বিয়ে হবে। তারপর এখানে তৃতীয় পরিচ্ছেদটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাই কি হুক্কবুক্ক দর্শন পাই। এই যে বলরাম হুক্কবুক্ককে দেখে, হুক্কবুক্ককে দেখে। দিন ছিল শুক্লপক্ষের ষষ্ঠী বা সপ্তমী। এই তিথিগুলো মনে রাখবে খুব ভালো করে। হুক্কবুক্ক দর্শন কবে? শুক্লপক্ষের ষষ্ঠী বা সপ্তমী তিথিতে। তারপর হচ্ছে রাজার সৈন্য পরিদর্শন। দেবরায় সৈন্য পরিদর্শন করতে গিয়েছিল কোন তিথিতে? বলো, কোন তিথিতে গিয়েছিল? বলো। রাজা দেবরায় কোন তিথিতে? কৃষ্ণপক্ষ। কৃষ্ণপক্ষ কি? কৃষ্ণপক্ষের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী? দশমী তিথি। দশমী তিথিতে। আর ফিরে আসে কোন তিথিতে? শুক্লপক্ষের দশমী। শুক্লপক্ষের দশমী। দেখো তাহলে 4-5টা কিন্তু তিথি পাবো আমরা। সতীর্থীগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, বিয়ে হয়েছিল কোন তিথিতে? শ্রাবণ মাসের হচ্ছে শুক্লপক্ষ। শ্রাবণের শুক্লপক্ষে বিয়ে হয়েছিল। তাহলে এই তিথিগুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এইটা গুরুত্বপূর্ণ। শুক্ল 3-4। ত্রয়োদশী। শুক্ল ত্রয়োদশী। 3-4 স্বয়ংবরা বিদ্যুন্মলা। বিদ্যুন্মলা কি? বিদ্যুন্মলা অর্জুন বর্মাকে মালা কিন্তু পরিয়ে দিয়েছিল। সেই মালাটা কিসের মালা ছিল? কি ফুলের মালা? কি ফুলের মালা ছিল? গোলাপ ফুলের না গাঁদা ফুলের? গোলাপ হ্যালো, ফুলের। গোলাপ ফুলের মালা। তাই? আচ্ছা, বিজয়নগর কিসের জন্য বিখ্যাত ছিল? কোন ফুলের জন্য বিখ্যাত ছিল? গোলাপ ফুল। গোলাপ ফুল। কিন্তু বলরাম গোলাপ ফুল, বলরাম এবং অর্জুন মা গোলাপ ফুল না পেয়ে কি ফুলের মালা কিনেছিল? স্যার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, ঠিকঠাক শুনতে পাচ্ছি না। হ্যালো, আগে শোনা যাচ্ছে? ঠিকঠাক হচ্ছে, খুব আস্তে শোনা যাচ্ছে। এখন হ্যাঁ, ঠিক আছে। বললাম অর্জুন বর্মা বলরাম গোলাপ ফুলের মালা না পেয়ে কি ফুলের মালা কিনেছিল? রজনীগন্ধা। রজনীগন্ধা। দাদা কি প্রশ্ন করলে? বললাম যে এই বলরাম এবং অর্জুন বর্মা যখন বাজারে ঘুরতে বেরোয় আর কি সন্ধ্যাবেলায়, তখন একটা দোকানে গিয়ে গোলাপ ফুলের মালা পাইনি। কিন্তু সেই সময়টা গোলাপ ফুল পাওয়া যাচ্ছে না, সেই ও ফুল পাওয়া জুথি ও যাচ্ছে। অশোক ফুলের মালা। হ্যাঁ, যুথিও অশোক ফুলের মালা কিনেছিল। আর বিয়ের সময় এই বিদ্যুন্মালা অর্জুন বর্মাকে যে ফুলের মালা পরিয়ে দিয়েছিল সে কি ফুলের মালা দিয়েছিল? কি ফুলের মালা পরিয়ে দিয়েছিল? হ্যালো, শোনা যাচ্ছে স্যার। মনে নেই? না। মল্লি ফুলের মালা, মল্লি, মল্লি ফুলের মালা, মল্লি ফুলের মালা পরিয়ে দিয়েছিল। তারপর তাহলে 3 পরিচ্ছেদে হুক্কবুক্ক দর্শন। চতুর্থ 3-4 এখানে বিদ্যুন্মালা অর্জুন বর্মাকে মালা পরিয়ে দিয়েছিল। পঞ্চম পরিচ্ছেদ রাজা দেবরায়ের প্রত্যাবর্তন। কম্পনে নিজের বাসগৃহে প্রবেশের ছলে রাজা মন্ত্রী এবং আরো 12 জন সভাসদকে নিমন্ত্রণ করে। বলরামের কামান রাজসম্মুখে পরীক্ষায় উত্তীর্ণ হয়। তারপরে ষষ্ঠ পরিচ্ছেদে কি হয়? হত্যা করে। পিতা বিজয় রায় সহ
ষষ্ঠ পরিচ্ছেদ। পিতা বিজয় রায় সহ 12 জন পারিষদকে কম্পনদেব হত্যা করেন। রাজা দেবরায়কে কম্পন আক্রমণ করে এবং অর্জুন বর্মা কম্পনকে হত্যা। অর্জুন বর্মা রাজা দেবরায়কে বলে নিহত। আচ্ছা, এই যে 12 জনকে হত্যা করে তার মধ্যে দুজনের নাম বলো তো, কে কে ছিল? দুজনের নাম বলো, পারবে? হুম? স্যার প্রশ্নটা একবার করুন, শুনতে পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে না? আমি হ্যাঁ, ঠিকঠাক শোনা যাচ্ছে তো। তোমরা কি ঠিকঠাক শুনতে পারছো? আমার তো শোনা যাচ্ছে। আমার ফোনে একদম আস্তে শোনা যাচ্ছে। বললাম যে এই যে হত্যা করে ষষ্ঠ পরিচ্ছেদ 3-6, 3-6 পরিচ্ছেদে আমরা দেখতে পাই কম্পনদেব 12 জন পারিষদকে হত্যা করে। এই 12 জন পারিষদের আমরা 2-3 জনের নাম উল্লেখ পাই। নামগুলো কি কি? পাই না আমরা নাম? দুজন বা একজনের, দুজনের পাই না। পারবে? হ্যালো? হ্যাঁ, তার পিতাকে হত্যা করেছে আর একজন জিমুত বাহন। হুম, জিমুদ্দান ভদ্র। আর কাকে? আরেকজন আছে মনে হয় নাম। দাদা কুমারাপ্পা বা এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, কুমারাপ্পা। কুমারাপ্পা বলে একজন বলেছিল। তারাও দেখি ভুলে গেছি, বিমুদ বাহন ভদ্রটা মনে আছে। হ্যাঁ, কুমারাপ্পা মহাশয় সানন্দে গাত্রোত্থান করিলেন। এইভাবে কুমার কম্পন একটু পর একটু করিয়া দ্বাদশটি অতিথি সৎকার করে এই দাদা কাজ তোমার সমাপ্ত কথাগুলো করিয়া কিরম ভাবে আসছে, স্পষ্ট না। সমাপ্ত করিয়া এই হেডফোনটা না ডিস্টার্ব হয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, এখন হ্যাঁ দাদা। আস্তে আস্তে বলতে হবে একটু। তো ষষ্ঠ পরিচ্ছেদে আমরা পাই যে 12 জনকে হত্যা করে। তাহলে তৃতীয় পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আমরা কয়েকটা পেলাম। কি কি পেলাম? 3-3 হুক্কবুক্ক দর্শন, 3-4 মালা পরিয়ে দেয় এবং 6 এখানে 12 জন পারিষদকে হত্যা করে। এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে এখন। তারপর চতুর্থ পর্ব। এখানে হচ্ছে কম্পন মারা যায় এবং কম্পন তাগি মারা যায়। তো তার 2 পত্নী সহমৃত হয়। 2 পত্নীর নাম কি ছিল? কম্পনের 2 পত্নীর নাম কি ছিল? কৃষ্ণা দেবী আর বিদ্যা দেবী। কৃষ্ণা এবং গিরিজা দেবী। তারপর হচ্ছে এখানে ধরা পড়ে যায় দ্বিতীয় পরিচ্ছেদ। অর্জুন বর্মা ও বিদ্যুন্মার ধরা পড়ে। কে দেখেছিল প্রথম এই দুজনকে একসঙ্গে? কে দেখে? এই যে দাসীটা কি যেন নাম, ও দেখেছিল। কি নাম দাসের? দাসীর নাম পিঙ্গলা। কি? পিঙ্গলা দাসী, হ্যাঁ। তারপর এখানে নির্বাসন দেয় অর্জুন বর্মাকে। তৃতীয় পরিচ্ছেদ। বলরাম অর্জুন বর্মার বিজয়নগর ত্যাগ, তনুশ্রী এবং মীনকেতুর কাহিনী। খুব সুন্দর এই জায়গাটা। অর্জুন বর্মা আর বলরাম বহমনি রাজ্যের বিজয়নগর আক্রমণের অভিসন্ধি ধরতে পারে। অর্জুন বর্মার বিজয়নগর ফিরে যাওয়ার সিদ্ধান্ত। বহমনি রাজ্যের বিজয়নগর আক্রমণের সংবাদ নিয়ে অর্জুন বর্মা যাত্রা করে। তারপর দেখতে পাই যে যুদ্ধের মতো কিছু একটা হয়, তারপরে ফিরে আসে এবং হচ্ছে সপ্তম পরিচ্ছেদে বিয়ে হয়। সপ্তম পরিচ্ছেদে বিয়ে হয়। এটা চিপিতে পাবো। ত্রিপিটক ও মন্দোদরী আজীবনের সংসার। তো এই হলো পরিচ্ছেদ।
তো গুরুত্বপূর্ণ পরিচ্ছেদগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে বলবো এখন দেখি, ঝড় আসে কোন পরিচ্ছেদে? 1-9। 1-9। বিদ্যুৎমালা অর্জুনকে মালা পরিয়ে দিয়েছিল কোন পরিচ্ছেদে? 3-4। ধরা পড়েছিল কোন পরিচ্ছেদে পিঙ্গলার কাছে? পিঙ্গলার কাছে ধরা পড়েছিল 4-2। হুক্কবুক্ক দর্শন কোন পরিচ্ছেদে? 3-3। 3-3। 12 জন পারিষদকে হত্যা করে কুমার কম্পন কোন পরিচ্ছেদে? 3-6। 3-6। তারপর হচ্ছে মোটামুটি এই যে পরিচ্ছেদগুলো আছে মোটামুটি ভালো করে মনে রাখতে হবে। 3 জোড়া বিবাহ, এটা মনে হবে কি বলতো, এটা মনে হবে সবার শেষে, কিন্তু সবার শেষে কিন্তু নয়, এটা হচ্ছে সপ্তম পরিচ্ছেদ 4-7, এবং শেষে ওই ত্রিপিটক মন্দোদরির কথা আমরা পাবো। সেই জন্য মনে রাখবে যে 4-7, এই 4-7 পরিচ্ছেদে কিন্তু বিয়ে হয়। 3 জোড়া বিবাহ হয়েছিল। 3 জোড়া বিবাহ কার কার বিয়ে বলো? বিদ্যুৎমালা অর্জুন বর্মা, মণিকঙ্কনা আর দেবরায়, আর হচ্ছে বলরাম, আর হচ্ছে যে মঞ্জুরি। মঞ্জুরি। আচ্ছা, মঞ্জিরার বদলে যিনি একদিন একটা মেয়ে ভাত নিয়েছিল, তার নাম কি ছিল? ভদ্রা। সুভদ্রা। সুভদ্রা। সুভদ্রা, হ্যাঁ। ঠিক আছে, তো আমরা আরো কয়েকটা চরিত্র পাই। বেংটপ্পা, এ হচ্ছে অর্জুন বর্মা এবং বলরামের পিছনে ঘোরাঘুরি করছিল খোঁজ নেওয়ার জন্য। আচ্ছা বলো, বিজয়নগরের রাজগুরুর নাম কি? বলো। কুর্মদেব। আর্য কুর্মদেব। তো এই জায়গাটা ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। গঙ্গার জলে স্নান, তুঙ্গর জল পান, তুঙ্গর জল পীযুষতুল্য মৃত সঞ্জীবন। সহ্যাদ্রির সুদূর দক্ষিণ প্রান্ত দুই ক্ষুদ্র নদী উত্থিত হয়েছে, তুঙ্গ ও ভদ্রা। পর্বত থেকে কিছু দূরে গিয়ে এরা পরস্পর মিলিত হয়েছে। একটাই যে এখান থেকে হয়েছে, একটা এখান থেকে হয়েছে। এটারই পাশে, এই নদীটার পাশে হচ্ছে বিজয়নগর রাজ্য। এদিক দিয়ে মানে কৃষ্ণা নদী কিন্তু এসছে এবং দুটোই পরপর চলে গেছে। তুঙ্গভদ্রা অনাদৃতা নদী, মানে অনাদরীয়, মানে আদরীয়। অনাদৃতা মানে অনাদরীয়, মানে অনাদরীয় নয়, মানে আদরীয়। তুঙ্গভদ্রা নদী ভারতের পশ্চিম সীমান্তের থেকে যাত্রা আরম্ভ করে ভারতের পূর্ব সীমান্তে। ভারতের ম্যাপটা এরকম, এরকম ভারতের ম্যাপ। তো এই দিক থেকে আসে, এদিকে বঙ্গোপসাগর এখানে এসে পড়ে, কিন্তু পশ্চিম থেকে এই সাইডে আসে। তুঙ্গভদ্রার সাথে কৃষ্ণা নদী এসে মিলিত হয়। এই কৃষ্ণা নদী ও সহ্যাদ্রির কন্যা। কৃষ্ণা নদী ও সহ্যাদ্রির কন্যা। 200 বছর আগে তুঙ্গভদ্রার সৌভাগ্যের দিন আসে। তার দক্ষিণ তীরে বিরূপাক্ষ পাষাণ মূর্তি ঘিরে এক প্রাকারবর্ত দুর্গনগর গড়ে ওঠে, যার নাম বিজয়নগর। কালক্রমে এই বিজয়নগর সমস্ত দাক্ষিণাত্যের উপর অধিকার বিস্তার করেছিল। বেশি দিনের কথা নয়, মাত্র 6 শতাব্দীর কথা। তুঙ্গভদ্রার এই উর্মিময় ইতিহাস নয়, স্মৃতিকথা। প্রথম পর্ব, 3টি নৌকা ছিল বিজয়নগরের উদ্দেশ্যে যাচ্ছে। সঙ্গম পার হয়ে বাঁদিকে তুঙ্গভদ্রায় প্রবেশ করবে। সঙ্গম মানে কি? দুটো নদীর মিলনস্থল, তুঙ্গভদ্রা। ঠিক আছে, কৃষ্ণা এবং তুঙ্গভদ্রার সঙ্গমস্থল থেকে দূরের ভাটির দিকে নৌকা 3টি ভর দিয়ে উজানের দিকে। আচ্ছা, তাহলে কি হবে যদি এটা বিজয়নগর রাজ্য হয়? তাহলে কি কলিঙ্গ দেশ কিন্তু এদিকে হবে, কারণ তারা উজানের দিকে যাচ্ছে। দূর ভাটির দিকে 3টি বড় নৌকা পালে ভর দিয়ে
উজানের দিকে যাচ্ছে, তাহলে কি উজান নেই, উপরের দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, উপর দিকে যাচ্ছে। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা সঙ্গমস্থল, এটা হচ্ছে মনে হয় কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা সঙ্গমস্থল। এখান থেকে তারা হচ্ছে কি দূর ভাটির থেকে তিনজনে যাচ্ছে। আচ্ছা, সঙ্গম পার হয়ে বাঁদিকে, তো এখানে যেটা বাঁদিক আর কি, মনে করে এদিকে ঢুকবে, এই যে হচ্ছে একটা নদী, কৃষ্ণা নদী হয়তো, তো এদিকে ঢুকবে। সঙ্গম হতেই বিজয়নগরের দূরত্ব, মানে দুটি নদীর মিলনস্থল, সেখান থেকে দূরত্ব কত, 70 ক্রোশ। উপন্যাসের সময়কাল 1352 শকাব্দ, বৈশাখ মাসের অপরাহ্ন। যাত্রা তাহলে বৈশাখ মাসে কিন্তু। তিনটি নৌকা যাচ্ছে। প্রথমটা আয়তনে বিশাল সমুদ্রগামী বহিত্র, এটা ক্রম হতে পারে, ভালো করে পড়তে হবে। দ্বিতীয়টি অপেক্ষাকৃত ক্ষুদ্র হলেও রণতরীর আকারে। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে এই যে নৌকাগুলো যে আছে, সেটা কিন্তু আমরা দু জায়গায় পাবো, দু জায়গায় দু রকম করে সাজানো কিন্তু আছে, ঠিক আছে। এই জায়গায় আমরা একরকম করে পাবো, আবার পরে এক জায়গায় দেখি নৌকা দাঁড়ানো আছে, সেখানে কিন্তু আরেক রকম করে পাবো। তখন কি পাবো, এই যে দ্বিতীয় নৌকাটি অপেক্ষাকৃত ক্ষুদ্র হলেও রণতরীর আকারে গঠিত, সংকীর্ণ এবং দ্রুতগামী, তাতে 50 জন যত স্বাচ্ছন্দ্য থাকতে পারে। এই নৌকাটা ছোট এবং রণতরী আকারে। তো এই নৌকাটা কিন্তু যখন কলিঙ্গ দেশে যখন এই বিজয়নগরে যায়, তখন কিন্তু প্রথমে চলে যায়। কেন? কারণ বাকি নৌকাগুলোকে পথ দেখিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য এই নৌকাটাকে দেখবো আমরা প্রথমে চলে যাই, ঠিক আছে। তৃতীয় নৌকাটি ভারবাহী, মানে কি, এখানে খাবার দাবার বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া হয়। পূর্ব সমুদ্র তীরে কলিঙ্গ দেশ প্রধান বন্দর কলিঙ্গপত্তন, সেখান থেকে এই নৌকা পেনটি 3 মাস পূর্বে যাত্রা শুরু হয়েছে। যদি বায়ু অনুকূল থাকে 1 সপ্তাহের মধ্যে তারা বিজয়নগরে পৌঁছে যাবে। যে সময়ের কাহিনী, সেই সময়ের সহস্র বর্ষ পূর্ব হইতেই ভারতের প্রাচ্য উপকূলে নৌবিদ্যার বিশেষ উৎকর্ষ হয়েছিল। তোমরা বিভিন্ন গল্প শুনতে পারো, দেখবে যে ওখানে এই বঙ্গদেশ থেকে বিভিন্ন দেশে, মানে ওই শ্যাম, ব্রাহ্ম, শ্যাম, কম্বোজ, সাগরিকা দ্বীপপুঞ্জে বাণিজ্য করতে গিয়েছিল আমাদের এই দক্ষিণ ভারতের, মানে তখন ভারতবর্ষের দক্ষিণ ভারতের যে বাণিজ্য যাত্রা, মানে বিশাল পরিমাণে বিশাল উপনিবেশ ছিল তখনকার আমলে। বিভিন্ন গল্প কিন্তু আমরা পাবো, বিভিন্ন গল্প আমি কিছু শুনেছি, গল্প জয়ন্ত মানিকের গল্পে ওগুলো পাই। জয়ন্ত মানিকের গল্প ওই দক্ষিণ, মানে ভারতের থেকে যাত্রা করে ওই দিকে গিয়েছিল, ওই ব্রহ্ম, শ্যাম, কম্বোজ এগুলো। নৌকা তিনটির মধ্যে সবার প্রথম নৌকাটিতে রয়েছে কলিঙ্গ দেশের রাজকন্যা কুমারী ভট্টারিকা বিদ্যুৎমালা। রাজকন্যা বিজয়নগরে যাচ্ছে বিজয়নগরের তরুণ রাজা দ্বিতীয় দেবরায়কে বিবাহ করার জন্য। প্রথম নৌকাটি ময়ূরপঙ্খী। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। এগুলো পারবে, তবু আমার হয়তো বড় থেকে এমনি তো খুঁজে পাবো না যে কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা আমি তথ্য কিছু কি পয়েন্ট দিয়ে মুখস্থ রেখেছিলাম, সেটা পড়াতে পড়াতেই নিচে চলে আসবে, তখন আমি বলতে পারবো, নাহলে কোথায় খুঁজবো, এবং মাঝখানে ব্রেক হলে পড়াটা আরো ভালো লাগবে না। তো রংটা মুখস্থ করতে হবে। কেমন রং? ময়ূরের ন্যায় গাঢ় নীল ও সবুজ রঙের চিত্রিত, পালেও নীল সবুজের বিচিত্র চিত্রণ। দ্বিতীয় নৌকাটি মকরমুখী, তার দেহে বর্ণ বৈচিত্র্য নেই, ধূসর বর্ণের নৌকা। এই নৌকার ভিতরে আছে 30 জন নৌযোদ্ধা, তারা এই নৌবহরের রক্ষী। মানে যেহেতু এটা যুদ্ধ নৌকা, সেহেতু এখানে রং করার কোনো মানে নেই, নৌকার যে ধূসর বর্ণ সেটাই। এছাড়াও নৌকাতে আছে পাচক, শুক্কা, নাবিক ইত্যাদি আছে। এবং পেছনেরটা হচ্ছে ভর, এবং এই ভরের পেছনে একটা ছোট ডিঙি আছে। এই ডিঙির কাজ কি? এই ডিঙির কাজ হলো বাকি যে দুটো নৌকা আছে সেটার সঙ্গে যোগাযোগ রক্ষা করা, এবং নদীর পাশে যে গ্রামগুলো আছে সেখান থেকে খাবার দাবার, সবজি এগুলো সংগ্রহ করা। বিদ্যুৎমালার সৎ বোনকে মণিকঙ্কনা তার সঙ্গে যাচ্ছিল। বিদ্যুৎমালার মা হচ্ছে পট্ট মহিষী রুক্মিণী দেবী, ছিলেন আর্যা, আর মণিকঙ্কনার মা চম্পা দেবী ছিলেন অনার্যা। আর্যগণ প্রথম দক্ষিণ ভারতে আসিয়া একটি সুন্দর রীতি প্রবর্তিত করিয়াছিলেন। আর্য পুরুষ বিবাহকালে আর্যা বধূর সঙ্গে সঙ্গে একটি অনার্য বধূ গ্রহণ করিতেন। বিদ্যুৎমালা ও মণিকঙ্কনার বয়স প্রায় সমান, 2-1 মাসের ছোট বড়। সুন্দর একটা তাদের যে বর্ণনা সেটা আছে। বিদ্যুৎমালার বয়স 18 বছর। ঔপন্যাসিক ঔপন্যাসিক বিদ্যুৎমালার বর্ণনা দিয়েছেন তন্বী। তপ্ত কাঞ্চন বর্ণা, পক্ক বিম্ব ধরষ্টি,
নিবিড় কালো চোখ দুটি শান্ত অপ্রগলভ, শান্ত চোখ। আর মণিকঙ্কনা বিদ্যুন্মালার সম্পূর্ণ বিপরীত। সে তন্বী নয়, দীর্ঘাঙ্গী নয়, তার সুবলিত দীর্ঘ যৌবনের উচ্ছ্বাস ধরে রাখতে পারছে না মণিকঙ্কনার চোখ দুটি। অঞ্জন পক্ষীর মতো সঞ্চরণশীল, অধর নব কিশলয়ের ন্যায় রক্তিম, দেহের বর্ণ উজ্জ্বল গৌর নয়, একটু চাপা, যেন সোনার কলস, কচি দুর্বা ঘাসের ছায়া পড়েছে। তো এটা একটু এই যে বিশেষ করে এইটা কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ অনেকগুলো ভীষণ এখানে আছে, সেহেতু ক্রম কিন্তু হতে পারে এখান থেকে। ঠিক আছে। তাহার প্রকৃতিও বড় মিষ্ট, মোটেই অন্তর্মুখী নয়, বাহিরের পৃথিবী তাহার চিত্তহরণ করিয়া লইয়াছে, মনে ভাবনা চিন্তা বেশি নাই, কিন্তু সকল কর্মে পটীয়সী, বিচিত্র নতুন নতুন কর্মে লিপ্ত হইবার জন্য সে সর্বদাই উন্মুখ। পৃথিবীটা তাহার রঙ্গকৌতুক, খেলাধুলা, লীলাঙ্গন। মণিকঙ্কনা সম্পর্কে আমরা কিন্তু পুরো উপন্যাসে দেখতে পারবো যে এই যে মণিকঙ্কনা, সে কিন্তু এই বিদ্যুন্মালার মতো ততটা একনিষ্ঠ, একনিষ্ঠ দুজনেই, কিন্তু ওই বিদ্যুন্মালার মতো কি বলবো এটাকে, গম্ভীর নয়, গম্ভীর নয়, এবং মানে চঞ্চল মণিকঙ্কন। এবং তার যে ওই পণ, মানে যেমন ওই সে উদাহরণ দিয়েছিল বিদ্যুন্মালা, যে আমি রামের মতোই একজন স্বামীকে চাই, তো কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পাই না মণিকঙ্কনের মধ্যে। তারপর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে, মানে এগুলো মনে হবে গুরুত্বপূর্ণ না, যতবার পড়বে ততবার প্রশ্ন হবে। প্রথম প্রথম সমুদ্রের ভীমাকান্ত দৃশ্য তাহাদের মুগ্ধ করিয়াছিল। তারপর নদীর দুই পথে দুই তীরের নিত্য পরিবর্তমান জলচ্ছবি কিছুদিন তাদের চিত্ত আকর্ষণ করিয়া রাখিয়াছিল। তো ভীমাকান্ত দৃশ্য মুগ্ধ করিয়াছিল। দুই ভগিনী পালের ছায়ায় গুণবৃক্ষের কাণ্ডে পিষ্ট রাখিয়া পা ছড়াইয়া বসিয়াছিল। কোন বৃক্ষের? গুণবৃক্ষের। আমি তোমাদের বলেছিলাম আগেও, যখন প্রত্যেকটা লাইন পড়বে তখন কিন্তু মনে মনে প্রশ্ন করবে যে এখানে কি প্রশ্ন হতে পারে, তো এখানে একটা প্রশ্ন হতে পারে, দুই ভগিনী পালের ছায়ায় কোন বৃক্ষের কাণ্ডে পৃষ্ঠ রাখিয়া পা ছড়াইয়া বসিয়াছিল? গুণবৃক্ষের। মণিকঙ্কনার মনে অনেক অসন্তোষ জমা হইয়া উঠিয়াছে। এই নৌকাযাত্রা কি শেষ নেই? কে? মণিকঙ্কনা। কারণ সে চঞ্চল, সে চেয়েছিল যে তাড়াতাড়ি আমি গৃহে পৌঁছবো এই দেবরায়ের কাছে, ইত্যাদি ইত্যাদি। তো দুইয়ে আমরা কি পাই? বিজয়নগর রাজ্যের কিভাবে গড়ে উঠলো, এর ইতিহাসটা কি সেটা কিন্তু আমরা এখানে পাই। আচ্ছা, কে কে আছো? হ্যালো, হ্যালো। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তো দুই ভাইয়ের নাম পাই, কি কি? হরিহর এবং বুক্ক। দুই ভাই দিল্লির সুলতান তুগলক দুই ভাইকে কিন্তু জোর করে মুসলমান করেছিল, এবং তারা পালিয়ে এসে শৃঙ্গেরি শঙ্কর মঠের সন্ন্যাসী বিদ্যারণ্যের কাছে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত হন, এবং নতুন একটা রাজ্য প্রতিষ্ঠা করে সেই রাজ্যের নাম কি ছিল? বিদ্যানগর। পরে তা মুখে মুখে বিজয়নগরে পরিণত হয়। কৃষ্ণা নদীর দক্ষিণে যখন হিন্দু রাজ্য প্রতিষ্ঠিত হয়, তখন উত্তরে প্রতিষ্ঠিত হয়েছিল বহমনি রাজ্য। অর্থাৎ এই যে কৃষ্ণা নদী বা তুঙ্গভদ্রা নদী, এটা হচ্ছে ভারতবর্ষ। এই পাশে ছিল বিজয়নগর, এই পাশে কিন্তু হয়েছিল তোমার বহমনি রাজ্য। ঠিক আছে, এটা দক্ষিণ ভারতে, এটা উত্তর ভারত। উত্তর ভারত নয়, কিন্তু নদীর ওই পাশে এবং এই পাশে। বিজয়নগর প্রতিষ্ঠিত হবার আনুমানিক 100 বর্ষ পর, কত বর্ষ? 100 বর্ষ পর যিনি রাজা হলেন, তার নাম কি? প্রথম দেবরায়। দেবরায় কোথা থেকে? তুরস্ক থেকে ভানকী সৈন্য এনে নিজের সৈন্যদল দৃঢ় করেছিলেন এবং যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার প্রচলন করেছিলেন। তাহার 50 বর্ষব্যাপী শাসনকালে সমস্ত দাক্ষিণাত্য বিজয়নগরের প্রধানত হইয়াছিল। মুসলমান রাজশক্তির কৃষ্ণা দক্ষিণে পদার্পণ করতে পারে নাই। কার আমলে? কার আমলে? প্রথম দেবরায়ের আমলে।
তো প্রথম দেবরায়ের দুজন পুত্রের নাম কি ছিল? রামচন্দ্র এবং বিজয় রায়। কর্মশক্তি না পদার্থ। আচ্ছা, এই যে দেবরায়, দ্বিতীয় দেবরায়, কম্পন দেব এবং হচ্ছে আরেক ভাইয়ের নাম কি? হ্যালো, আরেক বিজয় ভাইয়ের নাম রায়। কি? বিজয় রায়। বিজয় রায়, বিজয় রায় তো। আচ্ছা, কার পুত্র? কার পুত্র ছিল? দেবরায়। এই যে দ্বিতীয় বিজয় রায়ের দেবরায়, পুত্র। দ্বিতীয় দেবরায়, কুমার কম্পন দেব এবং হচ্ছে বিজয় রায়, দ্বিতীয় বিজয় রায়, এরা কার পুত্র ছিল? কার পুত্র বিজয় ছিল? রায়েরই পুত্র ছিল হ্যাঁ, দ্বিতীয় বিজয়। এই যে বিজয় রায়, প্রথম বিজয় রায় পুত্র ছিল, দ্বিতীয় বিজয় রায়, দ্বিতীয় দেবরায় এবং হচ্ছে কুমার কম্পন দেব, এরা হচ্ছে এই বিজয় রায়ের পুত্র ছিল। বিজয় রায়ের দুই পুত্র, বিজয়ের দ্বিতীয় পুত্র দ্বিতীয় দেবরায় পিতামহের মতো ধীমান ছিলেন। প্রথম পিতামহের মানে প্রথম দেবরায়ের মতো ধীমান এবং রণদক্ষ ছিলেন। দ্বিতীয় দেবরায় রাজ্যের শাসনভার নিয়েছেন ৮ বছর হয়েছে। দেবরায়ের বর্তমান বয়স ৩৫ বছর। দেহ যেমন দৃঢ় ও সুগঠিত, চরিত্র তেমনি বজ্রকঠিন, গম্ভীর, মৃতবাক, সংবৃতমন্ত্র পুরুষ। দেবরায় শ্লেষ্য শক্তির গতিরোধ করার জন্য আশেপাশের সমস্ত রাজাদের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সঙ্ঘবদ্ধ হওয়ার কূটকৌশল অবলম্বন করলেন। কেউ বা স্বেচ্ছায় দেবরায়কে কন্যা দিলেন, কেউ হচ্ছে যুদ্ধে পরাজিত হয়ে। এক্ষেত্রে সবথেকে বেশি কষ্ট দিয়েছিল কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। দক্ষিণ ভারতের পূর্ব প্রান্তে সমুদ্র তীরে কলিঙ্গ দেশ। কলিঙ্গের রাজা গজপতি চতুর্থ ভানুদেব। কলিঙ্গরাজ ভানুদেব দেবরায়ের বিবাহের জন্য সম্মত হয়নি এবং পাশের রাজ্য আক্রমণ করে। কোন রাজ্য? অন্ধ্র রাজ্য বা অন্ধ্রদেশ আক্রমণ করে। তারপর সেখানে বিজয় রায় সেনা পাঠায় এবং কলিঙ্গকে পরাজিত করে এবং শান্তি কামনার জন্য বা শান্তি রক্ষার জন্য দেবরায়ের হাতে তার কন্যাকে সমর্পণ করতে রাজি করায়। আচ্ছা, এখানে বলো, এই যে বিয়ে সবসময় তো ছেলেরা যায়, তো এখানে মেয়ে কেন আসে? কারণটা কি বলেছে এখানে? বলো সুরভি। বাইরে গেলে যেহেতু তার আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। হুম, রাজাদের অতি সাবধানতা অবলম্বন করতে হতো, কারণ চারিপাশ থেকে শত্রুপক্ষ যে কোনো সময় আক্রমণ করতে পারত। হুম, সেই জন্য কিন্তু কন্যাকেই যেতে হচ্ছে বিয়ের জন্য। সঙ্গে এসেছিল মাতুল, চিপিটক মূর্তি এবং ধাত্রী মন্দোদরী, যার আছেন রাজবৈদ্য রসরাজ। মহারাজ, দেবরায়ের ৩টি রানী আছে, তুই হবি চতুর্থী। তাই বুঝি তোর ভালো লাগছে না? কে বলে? মণিকঙ্কনা বলে। বিদ্যুন্মালা, আমি শুনেছি রামচন্দ্রের একটি সীতা ছিল। কে বলে? বিদ্যুন্মালা বলে। আমরা কিন্তু বিদ্যুন্মালার কথাগুলো বুঝতে পারি। মণিকঙ্কনা হাসিল, সে তো ক্রেতাযুগের কথা। কলিকালে মেয়ে সস্তা, তাই পুরুষেরা যে যত পারে বিয়ে করে, যেমন অবস্থা তেমনই ব্যবস্থা। কলিঙ্গের উত্তরে অড্রদেশ, এগুলো লিখে রাখবে, হ্যাঁ, কোন দিকে কোনটা আছে এটা একটু লিখে রাখতে হবে। মন্দোদরী অড্রদেশের মেয়ে। এই মন্দোদরী কত বছর থেকে আছে কলিঙ্গ দেশে? 18 বছর 18 ধরে। বছর। এটা ক্রম হতে পারে, মনে রাখবে। বয়স অনুমান 40। গায়ের রং গব্য ঘৃতের মতো, গায়ে ভারী ভারী সোনার গহনা, মুখখানি পূর্ণ চন্দ্রের মতো সদাই হাস্য বিম্বিত। 18 বছর আগে সে বিদ্যুন্মালা ধাত্রীরূপে কলিঙ্গ দেশে এসেছিল। পান খাওয়ার কিছু কথা আছে এখানে। মণিকঙ্কনা মুখ গম্ভীর করিয়া বলিল, দারুব্রহ্ম, তোমার মঙ্গল করুন। আজ দিবানিদ্রাটি কেমন হলো? মন্দোদরীকে বলে। এটা কিন্তু এই কথায় কথায় কিন্তু কথা বলে, মানে এই মন্দোদরী দারুব্রহ্ম বলে, কিন্তু এটা হচ্ছে মণিকঙ্কনার সংলাপ। ঠিক আছে, আরেকটা আছে মনে হয়। বিদ্যুন্মালা বললেন, কে বলতে পারে? শ্লেষ্য দেশের আমির ওমরা হয়তো ওকে ডেকে নিয়ে ধরে গিয়ে বেগম করবে। এটাকে কি পরে নিতে পারে? বেগম। বেগম এটা কে বলেছে? বিদ্যুন্মালা বলেছে। ঠিক আছে, বেগমের ব বিদ্যুন্মালা বলেছে। মন্দোদরী রসিকতা করিয়া বলল, আমার স্বামীর নাম রাবণ নয়, কুম্ভকর্ণ। চিপিটক মূর্তির এখানে আমরা চিত্র পাই, ওর গায়ের বর্ণনা পাই শরীরের। গঙ্গা ফড়িংয়ের সাথে তুলনা করা হয়েছে। সারা গায়ে কেবল লম্বা একজোড়া ঠ্যাং
আর যাহা আছে তাহার নাম মাত্র। এবং তৃতীয় পরিচ্ছেদে মণিকঙ্কনা জলের উপরে অর্জুন বর্মাকে দেখতে পাই। এটা কোন দিকে? উত্তর দিকে আঙ্গুলি নির্দেশ করে, উত্তর দিকে আঙ্গুলি নির্দেশ করে। ঠিক আছে। তারপর হচ্ছে 4, নৌকা থেকে মণিকঙ্কনায় প্রথম উত্তর দিকে আঙ্গুল নির্দেশ করে দেখায় জলের উপর কেউ ভাসছে। তারপরে শঙ্খধ্বনি দেয়। শঙ্খধ্বনি দিলে কি বুঝতে পারবে? শাঁখ বাজিয়ে এক নৌকা থেকে অন্য নৌকার দৃষ্টি আকর্ষণ করে। এটা হচ্ছে নৌবহরের সাধারণ নীতি, যে নীতি পালন করেছিলেন মণিকঙ্কনা। ডঙ্কা বাজিয়ে জানাবে আশঙ্কাজনক কিছু ঘটলে। জলে নিমজ্জমান ব্যক্তিটি অর্জুন বর্মা, তাকে উদ্ধার করে কে? বলরাম উদ্ধার করেছিল। অর্জুন বর্মাকে বাঁচাতে 3 জন জলে ঝাঁপ দেয়। বলরাম কর্মকার প্রথম ঝাঁপ দেয়। বঙ্গদেশের লোকটি বলিষ্ঠ এবং দীর্ঘ বাহু। ময়ূরপঙ্খী নৌকায় 2টি ঘর আছে, একটিতে 2টি রাজকন্যা থাকেন এবং অন্যটিতে মাতুল ও চিপিটক মূর্তি রসরাজ থাকেন। তাহলে মন্দোদরি কোথায় থাকতো? বলো। বলো সুতাপা। প্রথম নৌকায়। হ্যাঁ, প্রথম নৌকায়। প্রথম নৌকায় 3টি ঘর ছিল। একটি ঘরে থাকতো 2 রাজকন্যা, আর একটি ঘরে মামা আর রসরাজ। তাহলে মন্দোদরি কোথায় থাকতো? আমরা একটা লাইন পাই, মানে কোথায় থাকতো সেটা নয়, কিন্তু একটা বাইরের লাইন দিকে পাই। পড়ে থাকতো হ্যাঁ, তাদের মানে ঘরের। এরকম একটা হাসি। হ্যাঁ হ্যাঁ, আর হয়ে শুয়েছিল আর কি দরজার সামনে, এরকম একটা লাইন পাই। সেটা উল্লেখ নেই, নিশ্চয়ই রাজকন্যাদের সঙ্গে থাকতো। যাই হোক, তারপর আমরা দেখতে পাই যে 5 বিন্দু কোহল দিয়েছিল, এবং সেই কোহলটা কার হাতে দিয়েছিল? মণিকঙ্কনার হাতে দিয়েছিল, এবং খাই দিতে বলে। অর্ধদণ্ড পরে ভেসে আসা যুবকটির জ্ঞান আসে, তাকে বলরাম এবং নাবিকেরা ধরাধরি করে নিয়ে যায়। এখানে 4-5টা লাইন পাই, এটা ক্রম হতে পারে, মনে রাখবে। বাংলাদেশের লোক, দামোদর নদীর তীরে বর্ধমান মহানগরে তার কামারশালা ছিল। একবার জঙ্গলিদের গ্রামে লোহা আনতে গেলে জবনরা তার কামারশালা ভেঙে ফেলে এবং তার সুন্দরী বউকে ধরে নিয়ে যায়। উপরিক্ত যে ঘটনাটা ঘটে সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী, অর্থাৎ এই জল থেকে যে উদ্ধার করে সেই দিনটা ছিল কি? শুক্লা ত্রয়োদশী। শুক্লা ত্রয়োদশীর চাঁদ মাথায় নিয়ে নৌকা 3টি সঙ্গম ছেড়ে তুঙ্গভদ্রার খাতে প্রবেশ করে। অর্থাৎ কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদী যেখানে মিলিত হয়েছিল, সেখান থেকে কিন্তু তুঙ্গভদ্রা নদীতে কিন্তু তারা প্রবেশ করে। শতহস্ত কত ব্যবস্থায়? শতহস্ত ব্যবধানে নোঙ্গর করেছিল মানে কি? যখন থেমে থাকে আর কি, নোঙ্গর ফেলে, তখন সেটা নৌকাটা আটকে থাকবে, যাবে না, সেটাকে নোঙ্গর বলে। তো নোঙ্গর করেছিল শতহস্ত ব্যবধানে, 100 হাত দূর। এখানে সন্দেহ করে চিপিটক মূর্তি। রসরাজ মহাশয় সাত্ত্বিক মানুষ। চিপিটকের পরিচয় এখানে আমরা পাই। যথার্থ নাম চেপিটক নয়, অবস্থা গতিকে চিপিটক হইয়া পড়েছিল। চিপিটক কেন হয় নামটা? বলো সুস্মিতা। তার চিপিটক নাকটা মূর্তি। খুব মানে চ্যাপ্টা টাইপের, আর হচ্ছে আচ্ছা, এটা বলো চিপিটক মানে কি? জানো? না স্যার, এটা তো জানা নেই। কি জানো চিপিটক মানে কি? হ্যাঁ দাদা ঠিক জানি না, তবে চিড়ে কি? হ্যাঁ, চিড়ের মতো চ্যাপ্টা নাক, সেই জন্য চিপিটক। এবং হচ্ছে ওই চিড়ে বিতরণ করতো রাজভান্ডার থেকে, সেই জন্য চিপিটক মূর্তি নাম হয়। কত বছর পূর্বে? 20 বছর পূর্বে কলিঙ্গের 4র্থ ভানুদেব দক্ষিণ দেশের এক সামন্ত রাজার কন্যাকে বিবাহ করে যখন স্বদেশে ফিরিলেন, তখন রাজার সঙ্গে আসে ও ফিরে না গেলে তিনি রাজপরিবারের ভান্ডারীর পদে নিযুক্ত হন। আদিনাম হরিয়াপ্পা কৃষ্ণমূর্তি গোছের কিছু একটা ভান্ডারের ভার গ্রহণ করে চিপিটক মানে চিড়ে বিতরণ করলে ভৃত্য পরিজনদের মধ্যে তাহার নাম অচিরাৎ চিপিটক মূর্তিতে পরিণত হয়। চিপিটক বিতরণের জন্যই নয়,
শ্যালক মহাশয়ের নাকটিও ছিল চিপিটকের ন্যায় চ্যাপ্টা। চিপিটক মূর্তি মহাশয় পিতৃরাজ্যে অবস্থানকালে নিজের ভ্রাতাদের কাছে নির্বুদ্ধিতার জন্য প্রখ্যাত ছিলেন, তাই সুযোগ পাইবা মাত্র তিনি অভিমান ভরে ভগিনীপতির রাজ্যে চলিয়া আসিয়াছিলেন। আচ্ছা, উপন্যাসের নোটগুলো সবগুলো পেয়েছ, বীরবৃক্ষবাদে আমি পাঠাবো বীরবৃক্ষটা। উপন্যাসগুলো এখান থেকে রিভিশন করতে পারো, মানে আমি উপন্যাসগুলো খুব ভালো করেই করেছি, সাজিয়েছি। হ্যাঁ, দাক্ষিণাত্যে উপনিবিষ্ট আর্য জাতির মধ্যে সম্ভবত দ্রাবিড় জাতির সহিত ঘনিষ্ঠ সম্পর্কের ফলে একটি সামাজিক নীতি প্রচলিত হয়, মাতুলের সহিত ভগিনীর বিবাহ পরম স্পৃহনীয় ও বাঞ্ছিত বিবাহ। আবার একটা আছে কি, কলিঙ্গ দেশের সমাজবিধি ঠিক আর্যাবর্তের মতও নয়, দাক্ষিণাত্যের মতও নয়, মধ্যপথগামী। কলিঙ্গের লোকেরা মামা ভাগিনীর বিবাহকে ঘৃণার চোখে দেখে না, আবার অতি উচ্চাঙ্গের সকার্য বলিয়াও মনে করে না। 6, অর্জুন ও বলরাম কোথায় ছিল? ময়ূরমুখী নৌকায় ছিল। সেখানে তারা গল্প করে এবং অর্জুন বর্মাকে বলে যে তোমার নাম, ওই ডান্ডা দেখে বলে তোমার নাম বসি দণ্ডপানি। অর্জুন বর্মা কোথা থেকে আসে? গুলবর্গা থেকে আসে। গুলবর্গা হচ্ছে যবনদের রাজধানী। এবং কেন আসে অর্জুন বর্মা? সুরভি, কেন আসে? হ্যালো, কে জোর করে মুসলিম পারিষদদের মধ্যে অন্তর্ভুক্ত করবার একটা ব্যবস্থা করছিল, সেই জন্যই প্রাচীন চলে আসে। ত্রিগুণটার কথা পাই যে ওই গুলবর্গায় যে সমস্ত উচ্চ শিক্ষিত হিন্দু বা অন্য জাতের ছিলেন তাদেরকে জোর করে, মানে পারিষদ বর্গের মধ্যে বা অভিজাত বর্গের মধ্যে নিয়ে আসার জন্য তারা ধর্ম পরিবর্তন করাতেন, সেই জন্য কিন্তু সে চলে আসে এখানে। অর্জুন বর্মা হচ্ছে কোন নদীতে ঝাঁপ দেয়? ভীমা নদীতে ঝাঁপ দেয়। ভীমা থেকে কৃষ্ণায় আসে, যেহেতু ভীমাটা কিন্তু কৃষ্ণর সঙ্গে মিলেছে, আবার এই ভীমা নদী সেটা আবার কৃষ্ণার সঙ্গে মিলেছে। এবং মনে করো এটা হচ্ছে তুঙ্গ, এটা হচ্ছে ভদ্রা, এটা একসঙ্গে গেল, এটা হচ্ছে কৃষ্ণা নদী, কৃষ্ণা নদী এখানে এসে মিশে, এবং এটার সঙ্গে এটা হচ্ছে ভীমা নদী। তো এই ভীমা থেকে আসে কৃষ্ণা নদীতে, কৃষ্ণার থেকে আসে এই নদীতে তুঙ্গভদ্রায়, এবং যেহেতু হচ্ছে উজানি, এই ভাটির থেকে উজানির দিকে যাচ্ছে, এটা হচ্ছে কলিঙ্গ, এবং এটা হচ্ছে বিজয়নগর, এটা হচ্ছে কলিঙ্গ, এবং দক্ষিণে একদম কলিঙ্গ। এবং এই জায়গাটা মনে করো, এই জায়গাটা মনে করো হচ্ছে বহমনি রাজ্যটা। এখান থেকে উজানে যাচ্ছে, এবং এই উজানে যাওয়ার সময় কিন্তু এখানে দেখা হয়, এখানে দেখে ফেলে। সাঁতার কেটে তুঙ্গভদ্রা দক্ষিণ তীরে উঠবে, তারপর হেঁটে হেঁটে বিজয়নগরে যাবে, অর্জুন বর্মা বলছে। বলরাম বাংলাদেশের লোক, যাদের ছিল কর্মকার। রাজা গণেশ সিংহাসনে বসেছিলেন, বাঙালি হিন্দুর বরাত ফিরেছিল। দক্ষিণ দেশে মেয়েদের পর্দা ছিল না, এখন তারা জবনদের ভয়ে ঘর থেকে বেরোয় না, কারণ সুন্দরী মেয়ে দেখলেই মুসলমান সিপাহীরা ধরে নিয়ে যায় আর স্বামীকে কেটে রেখেছে যাতে নালিশ করার কেউ না থাকে। জবনদের রাজধানী এখানে আছে, দেখে নিও। বলরাম, আচ্ছা বলরামের বউটা কেমন ছিল? সুন্দরী ছিল, কিন্তু মুখরা ছিল। সুকণ্ঠী ছিল না? বলরাম ছিল হ্যাঁ, মুখরা ছিল। আচ্ছা, এরকম একটা মুখরা চরিত্র পাই কোন উপন্যাসে? মানে ওই স্ত্রীর জন্য সে থাকতে পায়নি আর কি, সংসার ত্যাগ করেছিল। বিষবৃক্ষ উপন্যাসে পাই। নাম কি ছিল? ও ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে রাজার যে ছিল তার দাদা নাম ভাইয়ের ভুলে যে বউ, গেছি, দেবেন্দ্র স্ত্রী। হৈমবতী। হ্যাঁ, হৈমবতী। আচ্ছা, হৈমবতী চরিত্রটা আর কোন উপন্যাসে পাই? পথের পথের পাঁচালী। পথের পাঁচালীতে পাই। কার মেয়ে ছিল? চন্দ্র মজুমদারের। চন্দ্র মজুমদারের বাড়ি কোথায় ছিল? ভান্ডারহাটিতে। কত দূরে ছিল? 6 ক্রোশ। 6 ক্রোশ। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করছো, ভালো। তারপর
বলরাম অনুমান করে অর্জুনের বয়স হচ্ছে 21 তার থেকেও কম করে 10 বছরের ছোট। তুঙ্গভদ্রায় বড় নৌকা চালানো কিন্তু কৌশলসাধ্য কর্ম, তার জন্য আর কাঠির সাহায্য নিতে। আর কাঠি মানে কি? আর কাঠির সাহায্য লইতে হয়। আর কাঠি হচ্ছে ওই জল মাপে বাঁশ নামিয়ে নামে, সেটা হচ্ছে আর কাঠি। নদীর নদীর প্রসার অধিক নয়, কেন নয়? কারণ সেটা হচ্ছে পাহাড়ি। বিজয়নগরটা হচ্ছে পাহাড়। কারণ দক্ষিণ ভারতের পশ্চিম পারে আমরা পাই পাহাড় পাই, কি নামটা ভুলে গেলাম, সাইলেন্ট ভ্যালি এগুলো আছে। কি পর্বত ওইদিকে? আরাবল্লী নয়, আরাবল্লী উপরে আরো কি পর্বতটা ভুলে গেলাম আমি নামটা। তো যাই হোক, ওখানে হচ্ছে নদীগুলো অনেকটা চাপা এবং গভীর, কিন্তু জায়গায় জায়গায় কিছু পাথর, বড় বড় পাথর কিন্তু আছে জলের নিচে। বাঁশের লাঠিটা কেমন ছিল? 6 হাত লম্বা। গাছগুলো ঘন গাঠগুলো ঘন সন্নিবিষ্ট। দুই প্রান্তে পিতলের তারের শক্ত বন্ধন, যেমন দৃঢ় তেমন লঘু। অর্জুন বলছে, হ্যাঁ ভাই সত্যিই ছদ্মবেশে। অর্জুন বর্মা সম্পর্কে বলেছে, হ্যাঁ ভাই সত্যিই ছদ্মবেশে দাপর যুগের অর্জুন নয় তো কে বলে? মণিকঙ্কনা বলে। হাঙ্গরমুখী নৌকা থেকে মৃদঙ্গ মন্দিরা তলে জয়দেব গোস্বামীর গান শোনা গেল। মাধবে মা কুরু মানিনী মানময়। আমি এটা কি করেছি? মাধবিনী ন প্রিয়ে, মাধবিনী ন প্রিয়ে, মাধবে মাধবিনী, এই নিটাকে বাদ দাও। মাধবে মা কুরু মানিনী মানময়। নিতে কি? নিতে নিন্দতি চন্দন মিন্দু কিরণ, এরকম একটা লাইন পাই। ন প্রিয়ে, নতে ন কুরু মিতম্বিনী গমন বিলম্ব, এরকম একটা লাইন। তারপর প্রিয়ে, প্রিয়ে চারুশীলে মুঞ্চ মরি মানো মণিদানম, এই লাইনটা পাই। 4টা লাইন। তাহলে কি? মাধবিনী ন প্রিয়ে, মাধবিনী ন প্রিয়ে, একের 7, 3-এর 3, 3-এর 4, 4-এর 1। ঠিক আছে, এভাবে মনে রাখবে। দাদা আরেকবার ওটা বলো, লিখে নি এটা। মাধবিনী ন প্রিয়ে। এতটুক। এটা হচ্ছে কি? মাধবে মা কুরু মানিনী মানময়। নিতে নিন্দতি চন্দন মিন্দু কিরণ মনু বিন্দতি খেত ধীরম। নতে ন কুরু নিতম্বিনী। আর প্রিয়তে প্রিয় চারুশীলে, প্রিয় চারুশীলে। 1-এর 7, 3-এর 3, 3-এর 4, 4-এর 1। আচ্ছা, এখানে একটা সুন্দর কি পয়েন্ট হয়তো, 7, 3, 4, 1। আচ্ছা, ও এখানে তো আছেই। এটা হচ্ছে 3, 7, 3-এর 3, 3-এর 4, 4-এর 1, 3-এর 3, 3-এর 4, 4-এর 1। মাধবিনী ন প্রিয়ে, মাধবিনী ন প্রিয়ে। তারপরে মণিকঙ্কনার কান্না বিদ্যুৎমালাকে দেখে। শ্রীলোকের স্বভাব এই যে একজনকে কাঁদতে দেখলে আরেকজন কাঁদে। বিজয়নগরের হেমকূট, এই যে মনে রাখবে, আমরা একবার পেলাম সংগ্রাম থেকে বিজয়নগরের দূরত্ব কতটুক, বা এরকম একটা পেয়েছিলাম 70 ক্রোশ। আর হেমকূট পাহাড়ের চূড়া কত ক্রোশ দূর থেকে দেখা যায়? 50 ক্রোশ দূর থেকে দেখা যায়। প্রত্যেক রাত্রে হেমকূট এই চূড়ায় ধুনি জ্বালানো হয়, কারণ সারা দেশের লোক যাতে জানতে পারে বিজয়নগরে জেগে আছে। কাল অপরাহ্নে বিজয়নগরে পৌঁছাবে কে বলে? রক্ষী এসে বলে। দুইজনে দুরাগত আলোক রশ্মির পানে চাহিয়া রহিলেন। উত্তর ভারতের দ্বীপগুলি একে একে নিভিয়া গিয়াছে। নীর অন্ধকারে অবসন্ন ভারতবাসী ঘুমাইতেছে। কেবল দাক্ষিণাত্যের একটি হিন্দু রাজা ললাটে আগুন জ্বালিয়া জাগিয়াছে। কি সুন্দর একটা লাইন। নৌকা 3টি অপরাহ্নে বিজয়নগরের নিকটবর্তী হল।
নদী উত্তর তীরে আচ্ছা নদীর উত্তর তীরে উগ্র তপস্বীর উৎক্ষিপ্ত ধূসর ও জটাজলের ন্যায় গিরিচক্র বেষ্টিত অনেগুন্দি দুর্গ। এই দুর্গটা কি ছিল আগে? কি ছিল আগে দুর্গটা? হ্যালো সুস্মিতা, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বললাম এই দুর্গটা আগে কি ছিল? অনেগন্দি দুর্গ। এটা ছিল আগে রাজধানী, বিজয়নগরের রাজধানী ছিল। পরে রাজধানী নদীর দক্ষিণ তীরে সরিয়া যায় এবং এই রাজধানী কোথায় ছিল? উত্তর তীরে ছিল। কেন সরে যায় দেখো ভালো করে, এটা নদী, এই দক্ষিণ দিকে বিজয়নগর রাজ্য, কিন্তু এটা কোথায় ছিল আগে? নদীর উত্তর তীরে ছিল। কিন্তু আমরা দেখি এখানে একটা উত্তর, নদীর উত্তর দিকে কিন্তু একটা রাজ্য হয়, কি রাজ্য? বহমনি রাজ্য হয়, বহমনি রাজ্য। তো এটা আক্রমণ করতো, সেই জন্য এই দুর্গটা বা এই রাজপ্রাসাদটা পরে কি দক্ষিণ তীরে সরে আসে। এই পাশে নদী, যেহেতু বাধার সম্মুখীন হবে, যে কেউ আক্রমণ করতে পারবে না সহজে, হ্যাঁ, সেই জন্য দক্ষিণ দিকে চলে আসে। এবং আগে ছিল উত্তর দিকে, এই উত্তর দিকে দুর্গটা বর্তমানে কি, এটা হচ্ছে অনেগুন্দি দুর্গ। এখন দুর্গ মানে সেনানিবাস, বর্তমানে হচ্ছে নগর রক্ষক সৈন্যাবাস। নগরের বহিঃপ্রকাশের বেড়ে ছিল ৩০ ক্রোশ, মোট ৬০টি প্রাকার, মাঝখানে বিস্তীর্ণ আচ্ছা ঘাট আছে। ঘাটটির নাম কি? কিল্লা ঘাট। অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন এখানে পাই যে গাড়ি চলনা হাতি ঘোড়া ইত্যাদি আসে, এবং এখানে কিছু নাম পাবো। ৫টি চিত্রিতাঙ্গ হস্তি, হস্তিদের দুই পাশে ভরধারী অশ্বারোহীর সারি, তাদের পশ্চাতে নববেশ পরিহিত ধনুর্ধর পদ্ধতি ইত্যাদি পাই। ঘাট ভালো করে মনে রাখবে। নৌকা ৩টি যখন ঘাটের ১০ রজ্জুর মধ্যে আসিয়া পড়িল, তখন মণিকঙ্কনা ও বিদ্যুন্মালা ছাদ হইতে নামিয়া রই ঘরে গেলেন। কেন গেলেন? সাজার জন্য। কখন? যখন নৌকা ৩টি ঘাট থেকে ১০ রজ্জু দূরে, ঠিক আছে। আর যখন ঘাট হইতে তাহাদের দূরত্ব ৫-৬ রজ্জুর বেশি নয়, তখন কিন্তু ঝড় আসে, ঠিক আছে। এবং এই ৯ পরিচ্ছেদে উদ্ধার করে ১০ম পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে নদীর মধ্যে কিন্তু তারা আশ্রয় নেয় এবং সেখানেও স্বপ্ন দেখে, তাই তো? না, এখানে ১০-এ মনে হয় স্বপ্ন দেখে, ১০ না ১১-তে, ১০-এ স্বপ্ন দেখে। একটা পাখি দেখতে পাই আমরা, সেটা কি পাখি? টিপটিপ, টিপটিপ পাখি। অর্জুন নামের পিতার নাম কি? হ্যালো, কে কে আছো? আচ্ছা, করাবো না থাকবে? করাবো আরো ২০ মিনিট, হ্যাঁ স্যার, ১০ করান। মিনিট, ১০ মিনিট কমানো যাবে। এই যে ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিল, সেটা কোথায়? তার বাড়ি থেকে নদীর দূরত্ব হচ্ছে অর্ধ ক্রোশ। ওইখানে ঘটনাটা আছে যে কেন আরে উপরে উঠছে না কেন। রামবর্মা হিসাব নিকাশের কাজের জন্য গুলবর্গায় খ্যাতি অর্জন করেছিলেন। অর্জুন বর্মা ১০ বছর বয়সে তার মা মারা যায়। ৪ জন অশ্বারোহী ধরতে আসে। অর্জুন হচ্ছে বীর্যদের কাছ থেকে ওই গুপ্তবিদ্যা, মানে ওই কি বলবো, রণপা দিয়ে হাঁটে এবং সেটা দিয়ে এক দণ্ডে ৩ ক্রোশ হাঁটতে পারে, পার হতে পারে। আহমেদ শাহ স্থির করেছিল রামবর্মা তার ছেলে অর্জুনকে গরু খাইয়ে মুসলমান করবে। তারপর তার তারপর এটা ভুল আছে, তারপর তার দপ্তরে বসাবে। ধর্ম রক্ষার জন্য অর্জুন বর্মা গুলদ্বার ত্যাগ করে। শ্রীকৃষ্ণকেও একদিন জরাসন্ধের অত্যাচারে মথুরা ছেড়ে দ্বারকায় চলে যেতে হয়েছিল। এই কাহিনী এখানে আছে। এবং রামবর্মার বয়স কত? ৫০ বছর। দ্বিতীয় পর্ব, এখানে হচ্ছে এই যে কলিঙ্গ দেশ, সেখানকার যে নদী বা ডিঙি, এগুলো পরিচয় আমরা পাই এখানে। এটা হচ্ছে বেতের চাঙ্গারি, তার উপর দিয়ে পশুর চামড়া দিয়ে কিন্তু ডিঙিগুলো নির্মাণ করা। এবং এই ডিঙিগুলো মোপলারা প্রবর্তন করে। এই মোপলা বলে একটা জাতি দক্ষিণ ভারতে আছে। এই নৌকাগুলো প্রাচীনকাল থেকে আরব দেশে প্রচলিত ছিল। মোপলারা যখন আরব দেশ থেকে এসে দাক্ষিণাত্যে উপনিবেশ স্থাপন করে,
তখন তারাই এই জাতীয় নৌকার প্রবর্তন করেছিল। চাঙ্গারির তুলনায় অনেক বড়, 10-12 জন তল্পি তল্পা নিয়ে স্বচ্ছন্দে বসতে পারে এই নৌকাতে। আচ্ছা, এই জায়গাটা একটা ক্রম হয় এখানে, বিজয়নগরের আকৃতি প্রকৃতি সম্পর্কে এখানে ক্রম হয়, এটা একটু দেখে নেবে। ঠিক আছে, 3টি গিরিশৃঙ্গ দেখা যায় কি কি? হেমকূট, মাতঙ্গ, মলয়বন্ত। ধান ও গমের চাষ হয় বিজয়নগরে। তারপর এখানে আরেকটা ক্রম পাই, ক্রম বলতে এখানে কিছু তথ্য পাই। ব্যাস মানে প্রধান যে রাস্তা সেটা কি? 34টি প্রশস্ত রাজপথের মধ্যে প্রধান রাজপথ নাম পান সুপারি রাস্তা, দৈর্ঘ্য 1200 হাত এবং প্রস্থে 40 হাত। 1200 হাত, প্রস্থে 40 হাত। বেলা দ্বিপ্রহরে শোভাযাত্রা রাজভবনের সামনে কিন্তু উপস্থিত হয় এবং সামনে যে প্রতিহারিণী ছিল তাদের চরিত্র মানে পরিচয় এখানে আছে। ক্রম হতে পারে, ভালো করে পড়বে। হাতে বাম, তাদের বাম হাতে চর্ম, ডান হাতে মুক্ত তরবারি, সকলেই দীর্ঘাঙ্গী, যুবতী সুদর্শনা। তাদের মধ্যে অল্প সংখ্যক তাতারি যুবতী, পিঙ্গল কেশ ও নীল চোখ। রাজপুরীতে সভাগৃহ ছাড়া অন্যত্র পুরুষের প্রবেশ নিষেধ। মহারাজের দেহের বর্ণনা আছে এখানে। দ্বার পাহারা কে দেয়? কঞ্চুকি নামে দাসী, নপুংসক কঞ্চুকি এবং 10 জন পাচিকা রান্না করে। লক্ষণ মূলকের দুটো একটা সংলাপ পাবো, গুরুত্বপূর্ণ সংলাপ। আর্য হচ্ছে রাজগুরু কুর্মদেব। আর্য কুর্মদেব বিজয়নগরের রাজগুরু। কুর্মদেব বিধান দিয়েছেন বিবাহ 3 ঋতুকাল বন্ধ থাকবে। এই 3 মাস কন্যা প্রত্যহ প্রাতে অবগাহন স্নান করে পম্পাপতির মন্দিরে পুজো দেবেন, তাহলেই পাপ মুক্তি। 4 নগর পরিদর্শনে অর্জুন বন লক্ষ্য করেছিলেন। কি লক্ষ্য করেছিলেন? এটা পড়ে নেবে, হ্যাঁ, ক্রমটা। গোলাপ ফুলের জন্য বিখ্যাত। অর্জুন বর্মা জ্যোতি এবং অশোক ফুলের মালা কিনেছিল, দাম কত? 3 দ্রহ্ম। মালিনী অর্জুনকে ফেরত দিয়েছিল একটি স্বর্ণ মুদ্রা বদলে 1 মুঠো রূপো এবং তামার মুদ্রা। আচ্ছা, এখানে কিছু আমরা পাবো, হ্যাঁ। এখানে হচ্ছে শাস্ত্রীর কথা বলা হয়। কি কি? ও আরেকটা জিনিস, এটা বলো তো দেখি। হ্যালো সুরভি, বলো তো এখানে কি কি দেখতে পায় এই যে বাজারে গিয়ে? ফুলের দোকান, তারপরে কি কি দেখে ওরা বাজারে? কি কি দেখে বলো দেখি। পানশালা দেখে, ফুলের দোকান দেখে, তাছাড়াও দেখে কয়েকজন মানে একটা ভিড় সামনে উপস্থিত হয়েছে, সেখানে একটা কিরাত বাজ পাখি ও পায়রাকে হুম নিয়ে হুম একটা হুম খেলার একটা হুম প্রসঙ্গ আছে। এটা আহ ক্রমটা হচ্ছে হুম, ফুলের দোকান, বাজ পাখির খেলা, তারপরে হাতি দেখে, গুপ্তচর পেছনে পেছনে আসে সেটাও দেখে, ধরে পেলে, ধরে না বুঝতে পারে। তারপর হচ্ছে পানশালা, শেষে কিন্তু পানশালা যায়। কয়েকটা মন্দিরের নাম পাই আমরা। বীরভদ্রের মন্দির, রামস্বামীর মন্দির, মল্লিকা অর্জুনের মন্দির, কিছু নাম পাই। গুপ্তচরের নাম ছিল বেঙ্কটপ্পা। আর অম্বিকা নাম কেন জুড়ে দেওয়া হতো? রাজবংশের নিয়মে যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দ জুড়ে দেওয়া হবে। তাই বড়রানী পদ্মলয়া বর্তমানে পদ্মলয়াম্বিকা, কারণ তিনি কুমার কার জননী? মল্লিকার্জুন। মল্লিকার কুমার মল্লিকের জননী, মল্লিকা অর্জুনের জননী। তাহলে থাকলো এখানে। দেখি বাকিটুকু কালে করাবো, বাকিটুকু না থাকবে? পারবে যদিও। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বললাম সেটা হচ্ছে প্রত্যেকের বয়স যেহেতু এখানে আছে সেটা পড়তে হবে। সংলাপগুলো অবশ্যই পড়তে হবে, 2-1টা সংলাপ বাদে সবগুলো সহজ। মক টেস্ট দিলেই বুঝতে পারবে যে কোন সংলাপগুলো, 2-1টা বাদে সবগুলো মোটামুটি পারবে। 2-1টা সংলাপে একটু গুলিয়ে যেতে পারে। সেটা হচ্ছে আমার সম্ভবত মনে হয় মন্ত্রী একটা সংলাপ আছে এবং মণিকঙ্কর মধ্যে 1-2টো সংলাপ আছে। তাছাড়া খুব একটা অসুবিধা নেই, কিন্তু এখানে প্রচুর তথ্য আছে।
বিভিন্ন দিকগুলো পাই, সেই দিকগুলো মনে রাখতে হবে। গান চারটা মনে রাখবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিচ্ছেদ। যেহেতু অনেকগুলো পরিচ্ছেদ আছে, 11, 9, 6, 8, এই পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো আছে সেটা, এবং তিথিগুলো, যে তিথিগুলো আছে সেই তিথিগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? সুতপা, সুস্মিতা, হ্যাঁ দাদা, হ্যাঁ বোঝা কোনো গেছে কিছু স্যার। জিজ্ঞাসা করার থাকলে